38 দেশের জন্য নতুন ভিসা বন্ড নিয়ম চালু যুক্তরাষ্ট্রের। জামানত গুনতে হবে অন্তত 15,000 মার্কিন ডলার। 21 জানুয়ারি থেকে কার্যকর। কানাডায় অভিবাসন সংকটের আশঙ্কায় লক্ষাধিক প্রবাসী। চলতি বছরের মাঝামাঝি বৈধতা হারাতে পারেন বহু অভিবাসী। এবং জার্মানিতে তীব্র তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। বৈরী আবহাওয়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে, সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি সহ 38 দেশের জন্য নতুন ভিসা বন্ড নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। এতে 38 দেশের ভিসা আবেদনকারীদের গুনতে হবে অন্তত 15,000 মার্কিন ডলার। মঙ্গলবার এক পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, ভিসা বন্ড নিয়ম অনুসরণ করেই B1 ও B2 ভিসার জন্য আবেদন করতে হবে। তবে প্রবেশাধিকার না পেলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। বন্ডের নিয়মটি চলতি বছরের 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, বাংলাদেশি সহ 38 দেশের জন্য নতুন ভিসা বন্ড নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। এতে আবেদনকারীদের কি কি সমস্যায় পড়তে হবে বা কি সুবিধা পাবেন, আর কেনই বা এই নিয়ম করা হলো জানাবেন আমাদের। আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে সত্যিকার অর্থে এখানে কোনো সমস্যা সৃষ্টি হবে না। কারণ একটি ব্যাপার স্পষ্ট যে আসলে বিভিন্ন ভাবে যারা B1 B2 ভিসায় কিংবা অন্যান্য ভিসায় যুক্তরাষ্ট্র এসে যারা ভিসা কনভার্ট করত, তাদের জন্য এই তাদের কারণে মূলত এই নিয়মটা চালু করা হলো। অর্থাৎ আপনি যে করেছে মোট 38 দেশের মধ্যে বাংলাদেশিদেরও এই প্রবণতাটা প্রকটভাবে দেখেছে তারা, যার জন্য যেটা হয়েছে যে বাংলাদেশিদেরও এর কোটার মধ্যে পড়ে গেছে। অর্থাৎ যারা ভিসা আবেদন করবেন, B1 বা B2 জন্য ভিসার জন্য আবেদন করবেন কিংবা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, যে ইমিগ্রেশন অফিসার সে যদি মনে করে যে না আমি তাকে বন্ড দিতে হবে, সেটা 5,000 থেকে শুরু করে 15,000 ডলার, বাংলাদেশি যেটা মূল্য প্রায় 18 লাখ সামথিং। এটা ভিসা অফিসারের উপর নির্ভর করবে যে আসলে কাকে কতটুকু বন্ড দিতে হবে। তো যারা এরই মধ্যে B1 B2 যারা 5 ইয়ার্স মাল্টিপল ভিসা নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তারা যদি যুক্তরাষ্ট্রে বেড়াতে কিংবা ব্যবসার জন্য আসতে চান, তাদের ক্ষেত্রে আসলে কি হবে, কারণ যারা এর মধ্যে ভিসা পেয়ে গেছেন, নতুন করে যারা ভিসা নিতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করা হবে। আর আরেকটি বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো যে এখানে আসার পরে যে আপনি যখন এটাকে মানে কোনোভাবে যদি আপনি এখানে ওভার স্টে করেন, যে টাকাটা ওখানে জমা আছে সে টাকাটা কিন্তু আপনি পাবেন না, এটা যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট দিয়ে নেবে। আরেকটি ইনফরমেশন আপনাকে দিয়ে রাখতে চাই যে যে ফেডারেল গভর্নমেন্ট থেকে যারা সোশ্যালে বলেছে, তো এখন যে বিষয় কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসীর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। বিশ্লেষণ বলছে 2026 সালের মাঝামাঝি দেশটিতে প্রায় 20 লাখ মানুষ তাদের বৈধ মর্যাদা হারিয়ে অনিয়মিত অবস্থায় চলে যেতে পারেন। ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ভিসা নবায়নে জটিলতা এবং স্থায়ী বসবাসের পথ সংকুচিত হওয়ায় এই সংকটের মূল কারণ। এতে সেখানে বসবাসরত বহু অভিবাসী আতঙ্কিত। 2025 সালের শেষ নাগাদ প্রায় 10,53,000 ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি 2026 সালের মধ্যে আরও প্রায় 9,27,000 পারমিটের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছর কানাডায় প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত অবস্থায় পড়তে পারেন, যাদের প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। এতে চিন্তার ভাঁজ পড়েছে দেশটিতে বসবাসরত অভিবাসীদের কপালে। কানাডা সরকারের সাম্প্রতিক অভিবাসন নীতির কঠোরতা পরিস্থিতিকে
আরও জটিল করে তুলেছে। অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রবেশ ও থাকার নিয়ম আরও কঠোর করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী মর্যাদায় আবেদনের ক্ষেত্রেও যাচাই বাছাইয়ের কড়াকড়ি বাড়ানো হয়েছে। ফলে যেসব অভিবাসী পারমিটের মেয়াদ শেষের পথে, তাদের সামনে বৈধভাবে থাকার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। 2026 সালে প্রথম 3 মাসেই প্রায় 3,15,000 মানুষের পারমিটের মেয়াদ শেষ হবে, যা অভিবাসন ব্যবস্থার উপর বিশাল চাপ সৃষ্টি করবে। চন্দ্রা, নিউজ 24। টানা কয়েকদিনের ভারী তুষারপাতে বিপর্যস্ত জার্মানি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 5 থেকে 50 সেন্টিমিটার তুষারপাতে স্থবির হয়ে পড়েছে সড়ক ও জনপথ। এতে বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট, ব্যাহত হয়েছে রেল যোগাযোগ। অন্যদিকে বার্লিনে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখো মানুষ। জার্মানি থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন অনামিকা বড়ুয়া। জার্মানিতে বছর শুরু হতে না হতেই তীব্র তুষারপাতে নাকাল সাধারণ মানুষ। একই সাথে হাড় কাঁপানো ঠান্ডা গোটা জার্মানিতে জেঁকে বসেছে। তবে টানা কয়েকদিনের তুষারপাতে দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এমন বৈরী আবহাওয়ায় সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের দেশের লোকেরা কষ্ট করতে, যারা বাইরে কাজ করে এদের জন্য খুবই কষ্টদায়ক হচ্ছে, এবং কি এতটা ঠান্ডা যে কন্ট্রোল করার মতো না, এবং বিগত বছরগুলোতে এতটা ঠান্ডা পড়ে নাই। এদিকে কয়েকদিনের টানা তুষার ঝড়ের কারণে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। হামবুর্গ থেকে বার্লিনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তীব্র ঠান্ডা ও বরফ বৃষ্টিতে বাতিল করা হয়েছে অসংখ্য বিমান ফ্লাইট। অন্যদিকে বার্লিনে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে 45,000 ঘরবাড়ি, কয়েক লাখ অভিবাসী। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ শুরু করেছে বার্লিন প্রশাসন। অব্যাহত তুষারপাতের কারণে সড়ক কিংবা মহাসড়কে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল না করার পরামর্শ দিয়েছে দমকল বাহিনী ও উদ্ধার কর্মীরা। জার্মানি আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৈরী আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শিরলি বুচাওয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বরাবর লিখিত শোক বার্তাটি বুধবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে তিনি জানতে পেরেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পর্তুগাল বাংলাদেশ দূতাবাসে একটি শোক বই খোলা হয়। পাকিস্তানের রাষ্ট্রদূত ও পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে খোলা শোক বইয়ে পর্তুগালে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। এছাড়াও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মাহফুজুল হক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মালয়েশিয়ার পুলাউ পেনাং মহানগরী বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিরি ওয়ান্ডার মসজিদে পুলাউ পেনাং মহানগর বিএনপির সভাপতি আফজাল হোসেন অপুর সভাপতিত্বে এবং পুলাউ পেনাং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজ আজওয়ানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনাং প্রদেশ শাখা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ গোলাপ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্পেনের রাজধানী মাদ্রিদ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5 জানুয়ারি বাংলা টাউন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সোহেল আহমেদ শামসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জসিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা ছিলেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। বিশেষ অতিথি সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।
বিশ্ব ইসলামী সম্মেলন 2026 উপলক্ষে মালয়েশিয়ার জাকির পার্টি যুব ফ্রন্টের উদ্যোগে কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে। আনিসুর রহমানের সভাপতিত্বে ও মহসিন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন চেয়ারম্যান খাজা মুস্তফা আমির ফয়সাল মিজদ্দেদি। বক্তারা মানব কল্যাণে ইসলামের গুরুত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান। আগামী 17 থেকে 20 জানুয়ারি 4 দিন বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিডনিতে গণতন্ত্রায়নে সংবাদ মাধ্যমের ভূমিকা ও স্বাধীনতা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডনির লেকেম্বার ধানসিঁড়ি ফাংশন সেন্টারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বরেণ্য সাংবাদিক ও লেখক সোহরাব হাসান। সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডক্টর ওয়ালিউল ইসলাম, ডক্টর হুমায়ুন চৌধুরী রানা সহ অনেকেই। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভার আয়োজন করা হয়। বিভিন্ন প্রদেশ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, যেখানে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বেগম জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবসময় ছিলেন আপোষহীন। যুক্তরাজ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 2026-27 মেয়াদের নতুন সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভা প্রাঙ্গণে এক মিলন মেলায় পরিণত হয়। রোববার প্রেস ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নয়া সদস্যরা বলেন, দেশের বাইরে মিডিয়া কর্মীদের বড় সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে তারা উচ্ছ্বসিত। এ সময় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইর বলেন, তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। বাংলাদেশের দূতাবাস বৈরুতের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান সহ দূতাবাসের কর্মকর্তারা। পরে রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। মায়ের মৃত্যুর কারণে কিছুটা বিলম্বে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরবঙ্গের পথে পথে এবার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। 4 দিনের সফরে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরে গণজোয়ারে সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 দিনের মাথায় মাকে হারানোর শোকের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। চলতি পথে সিরাজগঞ্জেও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে অংশ নেবেন তিনি। আমাদের অনুভূতি এক কথা প্রকাশ করতে গেলে আমাদের আনন্দের শেষ নেই। তিনি সিরাজগঞ্জেই প্রথম পা রাখবেন, এর জন্য আমরা সিরাজগঞ্জের আপামর জনতা সকলেই খুশি। তারেক রহমান সাহেব আসবে, জনসমাগম এমনি হবে। ওই দিন রাত্রি যাপন করবেন বগুড়ায়। প্রায় 19 বছর পর বাপ দাদার বসত ভিটায় তারেক রহমানের আগমন ঘিরে সাজ সাজ রব বগুড়া জুড়ে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতা কর্মীরাও। তারেক রহমান যখন বগুড়ায় আসছেন,
এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছি, অধীর আগ্রহে আছি। বগুড়ায় রাত্রি যাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন তারেক রহমান। বরণে এসব জেলায় রয়েছে নানা প্রস্তুতি। মায়ের মৃত্যুর কারণে দেরি হলেও রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তার নানার কবর জিয়ারত, তার খালার কবর জিয়ারত ইনি এখানে করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে যেসব যোদ্ধা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। পরে রাত্রি যাপনের জন্য রংপুরে ফিরবেন। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। উৎসাহ উদ্দীপনার সঙ্গে সবাই ওনার অপেক্ষায় আছে কবে পঞ্চগড়ে আসবেন। আমাদের প্রিয় নেতা আসলে তার ঢল নামে যাবে। তারেক রহমানের সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জেডিসিআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেডিসিআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। একটি দলের প্রতি প্রশাসনের বিশেষ আনুগত্য প্রকাশ পাচ্ছে, তাই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার বিকেলে ইসিতে যান দলটির প্রতিনিধিরা। এদিকে এক আলোচনা সভায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো। আর অন্যদিকে নির্বাচনের মনোনয়ন পেতে তৃতীয় দিনে 295টি আপিল জমা পড়েছে। আর মাত্র 2 দিন, তাই আপিল দাখিলে মনোনয়ন প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তৃতীয় দিনে আপিলের সংখ্যা 131। আমার কাছে মনে হয়েছে যে আপনার রিটার্নিং অফিসার মহোদয় এটা খুব বেশি যাচাই বাছাই না করেই তিনি এটা বাতিল করেছেন। বুধবার বিকালে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করে জানান, কমিশনকে ডিসি-এসপির কোনো তালিকা দেয়নি তারা। তবে তুলে ধরেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা। সেখানে বৈষম্যটার কথা বলছি, এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে, যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাউকে পছন্দ করতে চায় না, তারা চেষ্টা করছে এটা করার জন্য। এদিকে আগারগাঁওয়ে এক আলোচনায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে 300-র বেশি পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আপিল করেছিলেন, পেয়েছেন 81 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাজীপাড়া গ্রিন রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। পুলিশ জানায়, বুধবার রাত 8:40 দিকে কাজীপাড়া এলাকায় উৎপেতে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তেজগাঁও বিভাগের এডিসি ফজলু জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে হাসপাতালে আনা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বাসায় যাওয়ার পথে যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। আমার খুব কাছের ছোট ভাই, একসাথে আমরা দল করি, এইটুকুই জানছি। বাকিটা তদন্তের মাধ্যমে বুঝতে হবে যে কারা করছে। আমাদের আপাতত এখনো কোনো সন্দেহ নাই, এটা আইনের আওতায় আনতে হবে। খুব দ্রুত খুনিদের অ্যারেস্ট করে তাদের আইনের আওতায় এনে তাদের ফাঁসি চাই আমরা। সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত 7 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরই মধ্যে 9টি পরিবারের দেয়া ডিএনএ নমুনা পরীক্ষায় 8 শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রত্যেকেই বুলেট বিদ্ধ হয়ে শহীদ হন বলে নিশ্চিত করেছে সিআইডি। ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর বিষয়ে অনড় বিসিবি। এমন অবস্থান জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আবারও আইসিসিকে চিঠি দেবে বোর্ড। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর এই কথা জানান তিনি। আর এদিকে উপদেষ্টা বলেন, ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ এখন আর নেই। দুই দেশের রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে এখন আলোচনার তুঙ্গে ভারত বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে বাদ দেওয়ার পর কঠোর সিদ্ধান্ত নেয় বিসিবি ও সরকার। আইসিসিকে সাফ জানিয়ে দেয়া হয় নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাবে না বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসিকে চিঠি পাঠায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এরপরেই পরিস্থিতি আরও ঘোলা করে ভারত ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম। মঙ্গলবার মধ্যরাতে ক্রিকইনফো খবর ছাপে আইসিসির কাছে বিসিবির করা আবেদন নাকচ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যদি ভারতে না যায় বাংলাদেশ, সেই ক্ষেত্রে পয়েন্ট ছেড়ে দিতে হবে টাইগারদের। বুধবার দুপুরে এই খবরকে ভিত্তিহীন বলে আনুষ্ঠানিক বার্তা দিয়ে সরকারের সাথে বৈঠকে বসে বিসিবির প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন পরিচালক। প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক শেষে বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে জানান, ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো অটল বিসিবি। আমরা আমাদের ব্যাপারে অনড়। সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হচ্ছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই মুহূর্তে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই ভারতে। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপের আসর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।